সরাসরি আজকের আলোচনায় চলে আসব। দীর্ঘদিন ধরেই WBCS এক্সাম এর স্ট্র্যাটেজি আর বুক লিস্ট সংক্রান্ত রিকোয়েস্ট পেয়েছি। সময়ের অভাবে ঠিক সময়ে কাজটা করে ওঠা সম্ভব হয়নি। কাজের ব্যস্ত শিডিউলের মধ্যে করা বেশ সমস্যার, তবুও আমি চেষ্টা করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করতে চলেছি WBCS স্ট্র্যাটেজি অ্যান্ড বুক লিস্ট। হেডিংটা লিখে ফেলি প্রথমে। WBCS এর স্ট্র্যাটেজি অ্যান্ড বুক লিস্ট। প্রথমেই বলে রাখা ভালো, স্ট্র্যাটেজির ক্ষেত্রেও পার্সন টু পার্সন প্রত্যেকের ওয়ার্কিং এনভায়রনমেন্ট বা প্রেজেন্ট সিচুয়েশন বা কন্ডিশন ডিফার করে। সেই ক্ষেত্রে স্ট্র্যাটেজিও আলাদা হতে পারে। সিম্পলি যদি আমরা চিন্তা করি WBCS এর স্ট্র্যাটেজির ক্ষেত্রে, যে স্ট্র্যাটেজি আমি ফলো করার কথা বলবো বা বলছি, সেই স্ট্র্যাটেজি যে সব ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে এরকম ভাববার কোনো কারণ নেই। এটা একটা স্ট্যান্ডার্ড বা জেনারেলাইজড ফরম্যাট, যে স্ট্র্যাটেজিতে কাজ করে আমি অ্যাচিভমেন্ট করতে পেরেছি। বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং হয়। লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা পথই যে নির্দিষ্ট থাকতে পারে বা একটা পথেই লক্ষ্যে পৌঁছানো যায় এরকম কোনো ব্যাপার নেই। লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক পথ থাকতে পারে। একটা প্রবলেম সলভ করার জন্য এন টাইপের ওয়ে হতে পারে। তো আমরা প্রথমে স্ট্র্যাটেজির পার্টই আলোচনা করব, দেন বুক লিস্টে আমরা নজর দেব। প্রথমে স্ট্র্যাটেজি পার্টটা আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমেই বুঝতে হবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এর এক্সাম প্যাটার্ন। তাহলে WBCS এর এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে আমরা জানি WBCS এ তিনটে পার্ট রয়েছে। প্রথম প্রিলিমিনারি, প্রিলিম লিখলাম শর্টে, দেন মেইন, দেন ইন্টারভিউ। ইন্টারভিউ বা পার্সোনাল ইন্টারভিউ, PI। প্রিলিমসের ক্ষেত্রে, প্রিলিমিনারির ক্ষেত্রে ফুল মার্কস 200, টাইম 2.5 ঘন্টা থাকে এবং নেগেটিভ মার্কিং আছে 1/3 নেগেটিভ মার্কিং। 3টে ভুলের জন্য 1টার নম্বর কাটা যাবে। এখানে ক্যালকুলেশনও খুব সহজ। 3টে ভুল যদি হয় তাহলে বেসিক্যালি 3টের নম্বর প্রথমেই -3, তারপরে 3টে ভুলের জন্য আরও 1 নম্বর মাইনাস, অর্থাৎ আলটিমেট 3টে ভুল হলে 4 নম্বর মাইনাস হয়ে যাচ্ছে। হিসাবে কোনো বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। এখানে আরও একটা জিনিস বলার আছে, টাইপ MCQ কোশ্চেন থাকে এবং এই ক্ষেত্রে এটা একটা স্ক্রিনিং টেস্ট অনলি। এর যে স্কোর, স্ক্রিনিং টেস্ট অনলি, অর্থাৎ একজন ক্যান্ডিডেট WBCS মেইন এক্সামে বসার যোগ্য কি যোগ্য নয়, সেই স্ক্রিনিং টেস্টটা এই প্রিলিম এক্সামের মধ্যে দিয়ে করা হয়। এর স্কোর কোনোভাবেই WBCS এর মেরিট লিস্ট তৈরি করাতে ব্যবহার করা হয় না, পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। এবং প্রিলিমসের ক্ষেত্রে যে কোশ্চেন প্যাটার্ন বা MCQ মেইনেও আছে যে কোশ্চেন প্যাটার্ন, সেই ক্ষেত্রে আরও একটা জিনিস বলার আছে। MCQ টাইপে কোশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে যেটা হয়, MCQ প্যাটার্ন WBCS এর ক্ষেত্রে MCQ প্যাটার্ন
এখনো পর্যন্ত ম্যাক্সিমাম কোশ্চেন প্যাটার্ন এমসিকিউতে 1:1 টাইপের হয়। 4:1 or 3:1 টাইপের কোশ্চেন কমই হয়। এই 1:1 টাইপ বলতে আমি কি বোঝাতে চেয়েছি এবং 4:1 বা 3:1 টাইপের কোশ্চেন প্যাটার্ন এমসিকিউর ক্ষেত্রে কি বোঝাতে চেয়েছি একটু ক্লিয়ার করে দেওয়া ভালো। সাপোজ একটা কোশ্চেন রয়েছে, আমি এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য এখানে লিখছি একটা সিম্পল কোশ্চেন, ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের রাজধানী। যদি আমি রাজধানীর কথা বলি তাহলে চারটে অপশন রয়েছে, এ, বি, সি, ডি। এদের মধ্যে একটা আনসার সঠিক। আমি প্রথমে এখানে লিখে নিলাম কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই। এর আনসারে ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল আনসার হয়ে যাবে কলকাতা। তার মানে আমরা দেখতে পাচ্ছি একটা কোশ্চেন, তার চারটে অপশন, তার মধ্যে একটা সঠিক উত্তর। একটা কোশ্চেন, যে অপশনগুলো রয়েছে তার মধ্যে একটা সঠিক উত্তর, অর্থাৎ একটা কোশ্চেনের এগেইনস্টে একটা আনসার আমার জানা থাকলেই আমি কোশ্চেনের আনসারটা করতে পারছি। কোশ্চেন একটা, আনসার একটাই, যেটা কলকাতা এই ক্ষেত্রে আমার জানা থাকলে আমি করতে পারবো, বাকিগুলো আমার জানার দরকার নেই। এবার আমি চলে যাচ্ছি আর একটা কোশ্চেন টাইপে, যেখানে 3:1 বা 4:1 টাইপ বোঝানোর আমি চেষ্টা করছি। সে কোশ্চেনে বলা আছে যে নদীগুলিকে দৈর্ঘ্য অনুসারে সাজাও। দৈর্ঘ্য অনুসারে সাজাও বলা আছে, ধরে নিচ্ছি আমি বড় থেকে ছোট। বড় থেকে ছোট আমার নদী এখানে দেয়া রয়েছে, সে চারটে নদী, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, সে গোদাবরী। তার মানে এর এখানে অপশন রয়েছে, ধরে নিচ্ছি চারটে অপশন রয়েছে। নদীগুলিকে দৈর্ঘ্য অনুসারে সাজাও, এখানে একটা রয়েছে, ধরে নিচ্ছি গঙ্গা, তারপরে সিন্ধু, তারপরে রয়েছে ধরে নিলাম গোদাবরী, তারপরে ব্রহ্মপুত্র। অর্থাৎ এরকমভাবেই এ, বি, সি, ডি চারটে অপশন, আমি এখানে আর লেখার জায়গা পেলাম না, আমি মুখেই বলে দিচ্ছি। চারটে অপশন এ, বি, সি, ডিতে নদীগুলোকে দৈর্ঘ্য অনুসারে সাজানো রয়েছে, বড় থেকে ছোট, বৃহত্তম দৈর্ঘ্যের আকারে এবং ক্রমান্বয়ে দৈর্ঘ্যের আকারে ছোট সাজানো রয়েছে চারটে অপশনে। নদীগুলোর নাম আমরা দেখতে পাচ্ছি, অপশনগুলোও দেখতে পাচ্ছি, যেখানে সাজানো রয়েছে দৈর্ঘ্যের আকারে বা দৈর্ঘ্য অনুসারে। কিন্তু কোনটা সঠিক উত্তর হবে এটা জানার জন্য আমাকে চারটে নদীরই দৈর্ঘ্য জানতে হবে। অর্থাৎ এই একটা প্রশ্নের উত্তর করতে গিয়ে দেখা যাচ্ছে আমাকে চারটে নদীর দৈর্ঘ্য জানতে হচ্ছে। অর্থাৎ 4:1 একটা কোশ্চেনের এগেইনস্টে আমাকে চারটে নদীরই দৈর্ঘ্য জানতে হচ্ছে। চারটে নদীর দৈর্ঘ্য যদি আমি না জানি তাহলে এখান থেকে সঠিক উত্তরটা আমি বেছে নিতে পারবো না। এই ধরনের প্রশ্ন এখনও WBCS এ কম আসে, এখনও কম আসে, তবে লেভেল অফ ডিফিকাল্টি যেভাবে বাড়ছে প্রতিনিয়ত, লেভেল অফ ডিফিকাল্টি এই কথাটা আমাকে বলতে হচ্ছে, কারণ আছে, আমি এক্সপ্লেন করব। লেভেল অফ ডিফিকাল্টি
লেভেল অফ ডিফিকাল্টি যদি আমি লিখি LOD যেভাবে বাড়ছে তাতে এই 3:1 বা 4:1 টাইপের কোশ্চেন পরবর্তীতে আরও বেশি আসার সম্ভাবনা থেকে যাচ্ছে। কাজেই এই ধরনের প্রশ্নগুলোকেও আমাদের দেখতে হবে, ইগনোর করলে হবে না। নর্মালি 3:1 আর 4:1 এই টাইপের MCQ কোশ্চেন IAS বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস, IAS তার একটা পার্ট, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামে বেশি এসে থাকে। এইবার আমি আসবো লেভেল অফ ডিফিকাল্টির কথায়। লেভেল অফ ডিফিকাল্টি আউট অফ 200 কোনো একটা ইয়ারে 127 কাট অফ মার্কস 127 আউট অফ 200, যেখানে একটা সময় ধরা হতো যে মোটামুটি প্রিলিমসে 60% পেলে অবশ্যই জেনারেলাইজ কনসেপ্টে আমি এগোবো, জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ট্রিট করতে হবে ব্যাপারগুলো, কাস্টের ব্যাপার এখানে আলাদা করে ভাববার কোনো দরকার নেই। 60% একজন জেনারেল ক্যান্ডিডেট স্কোর করলে প্রিলিমিনারিতে সে মেইনে চান্স পেত। এই কনসেপ্টটা এখন আর জোর করে বা জোর গলায় বলা যাচ্ছে না। 127 কাট অফ মানে খুবই বেশি অন্যান্য সময় বা প্রিভিয়াস ইয়ারগুলোর তুলনায়। কাজেই অনেক সতর্ক হতে হবে এবং প্রিপারেশন লেভেল অনেক ভালো বা হাই হতে হবে, কারণ লেভেল অফ ডিফিকাল্টিও হাই হচ্ছে। টাফ লেভেলের কম্পিটিশন হয়ে দাঁড়িয়েছে আগের তুলনায় অনেক বেশি, কাজেই পরিশ্রম আরও বেশি করতে হবে। স্ট্র্যাটেজি পার্টে অবশ্যই কনসিস্টেন্ট হার্ড ওয়ার্ক আসবে। আমি ধাপে ধাপে অ্যালগরিদমিক স্ট্রাকচার করে স্ট্র্যাটেজি, মেইন স্টেপ ওয়াইজ স্ট্র্যাটেজি কী হওয়া উচিত বলবো। এবার আমরা WBCS এক্সামের যে স্টেপগুলো বা স্টেজগুলো দেখছিলাম সেই মূল আলোচনায় একবার ফিরে যাব। মেইনের ক্ষেত্রে কি রয়েছে? মেইনের ক্ষেত্রে আমার এখানে গ্রুপ সিলেকশনের একটা ব্যাপার আসবে। নাম্বার ডিস্ট্রিবিউশনের উপরে ভিত্তি করে মেইনে গ্রুপ সিলেকশন আছে। তো মেইনে গ্রুপ A আর B এর জন্য কম্পালসারি পেপার রয়েছে, 4টে কম্পালসারি পেপার রয়েছে। গ্রুপ A এবং B 4টে কম্পালসারি পেপার, এর সাথে রয়েছে 2টো পেপার একটা অপশনাল সাবজেক্টের। অপশনাল সাবজেক্টের 2টো পেপার রয়েছে। নাম্বার ডিস্ট্রিবিউশনটা একবার বুঝে নেব। গ্রুপ A আর B এর জন্য 4টে কম্পালসারি পেপার, 4, প্রত্যেকটার মার্কস হচ্ছে 200, 800। আর যেটা রয়েছে এখানে বেসিক্যালি এখানে হবে 6টা কম্পালসারি পেপার। আমি একটু ভুল বলে ফেলেছি, কারণ বেঙ্গলি আর ইংলিশ MCQ বাদ দিয়ে 2টো কনভেনশনাল টাইপ আছে। 6 × 200 1200। আমি এটাকে পরিষ্কার করে লিখছি যাতে বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। মেইনের নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়ে আমি বলছিলাম, যেখানে বলতে গিয়ে কিছুটা ভুল বলা হলো, আমি কারেকশন করে দিয়েছি। মেইনের জন্য আমি পেপারগুলোকেই পরপর লিখে ফেলছি, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। পেপার 1 বেঙ্গলি, ডেসক্রিপটিভ টাইপ D দিয়ে ডিনোট করলাম, টোটাল মার্কস 200। পেপার 2 ইংলিশ,
এটাও ডেসক্রিপটিভ টাইপ, ডি দিয়ে ডিনোট করলাম। নাম্বার ডিস্ট্রিবিউশন সেম 200। পেপার 3 যেটাকে বলা হচ্ছে জেনারেল স্টাডিজ, পেপার 3কে বলা হচ্ছে জেনারেল স্টাডিজ 1। নামগুলো গুরুত্বপূর্ণ নয় অতটা, মনে রাখতে হবে কি কি পেপার রয়েছে সেটা গুরুত্বপূর্ণ, এবং তার সিলেবাসটাও গুরুত্বপূর্ণ। সেটা WBCS এর সিলেবাস দেখে নিলে পরিষ্কার হয়ে যাবে। পেপার 3 জেনারেল স্টাডিজ 1, এখানে থাকছে জেনারেল স্টাডিজ 1 এর মধ্যে থাকছে দুটো সাবজেক্ট, হিস্ট্রি, নাম্বার 2 জিওগ্রাফি। 100 100 এভাবেই থাকে। MCQ পেপার 4, পেপার 4কে বলা হচ্ছে জেনারেল স্টাডিজ 2। এখানে অনেকগুলো পার্ট রয়েছে, সায়েন্স, সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট অ্যান্ড টেকনোলজি, সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট অ্যান্ড টেকনোলজি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এনভায়রনমেন্ট। শর্টে লিখলাম ENV। কটা পাচ্ছি আমি? সায়েন্স আলাদা পাচ্ছি, সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট অ্যান্ড টেকনোলজি এই পার্টটা আলাদা পাচ্ছি। এই পার্টগুলো, এই অ্যাডভান্সমেন্ট অ্যান্ড টেকনোলজিক্যাল পার্ট, এর একটা আলাদা পেপারই আছে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে। প্যাটার্নটা মডিফাই করা হয়েছে 2014 সালে, যেটা অনেকটা ইন্ডিয়ান সিভিল সার্ভিসকে ফলো করে বানানোর চেষ্টা করা হয়েছে, পুরোপুরি নয়। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এনভায়রনমেন্ট, টোটাল যে সাবজেক্টগুলো এই জেনারেল স্টাডিজ পেপার 2 এর মধ্যে ঢুকে আছে, টোটাল 200। এটাও MCQ। আর এক্স্যাক্টলি ইকুয়ালি ডিস্ট্রিবিউশন থাকবেই এরকম নয়, অর্থাৎ এই 5টা সাবজেক্ট থেকে যে ইকুয়ালি নাম্বার ডিস্ট্রিবিউশন হবে এরকম কোনো ব্যাপার নেই, তবে মোটামুটি ইকুয়ালি থাকে। পেপার 5, পেপার 5-এ আমরা কি পাবো? 1 কনস্টিটিউশন, তার মানে আমরা পাচ্ছি ইন্ডিয়ান পলিটি। নাম্বার 2 ইকোনমি, সেম 200 নম্বর, মোটামুটি 100 100 করে থাকে। 2 গুণ 100 লিখে দিলাম বোঝার জন্য। এটাও MCQ। শুধুমাত্র কনভেনশনাল টাইপ বা ডেসক্রিপটিভ টাইপ, এটা ডেসক্রিপটিভ, তার মানে বেঙ্গলি আর ইংলিশ, ডেসক্রিপটিভ অর কনভেনশনাল টাইপ। এবার আমরা চলে যাচ্ছি পেপার 6। পেপার 6-এ থাকছে অ্যারিথমেটিক আর নাম্বার 2 রিজনিং পার্ট। ম্যাথামেটিক্সের পার্টটা দুটো আলাদা আলাদা পার্ট, এই দুটোতেও আমার থাকছে মিলিয়ে 200। 2 গুণ 100 করেই থাকে, মোটামুটি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা থাকে, সেম MCQ প্যাটার্ন। এই 6টা হলো আমার কম্পালসারি পেপার। এই 6টা কম্পালসারি পেপার কোন গ্রুপের জন্য? 4টে গ্রুপের জন্যই মাস্ট। গ্রুপ A, B, C, D প্রত্যেকের জন্য কম্পালসারি থাকবেই। A আর B গ্রুপের জন্য আর একটা সাবজেক্টের দুটো পেপার থাকছে, যেটাকে আমরা বলেছিলাম শুরুতে যে অপশনাল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার ডিস্ট্রিবিউশন যদি আমি লিখি, গ্রুপ ওয়াইজ যদি আমি লিখি, গ্রুপ A
গ্রুপ এতে মেইনে থাকছে কত, কম্পালসারি ছাড়া গ্রুপ এতে মেইনে সবার বি সি ডি, অপশনাল, অপশনালটাও মেইন কম্পালসারি কম্প লিখলাম আর অপশনাল, অপশনালে 2 গুণ 200, এটাও কিন্তু কনভেনশনাল টাইপ। আমি এটাকে পরিষ্কার করে লিখি বড় করে যাতে বুঝতে সুবিধা হয়। নাম্বার ডিস্ট্রিবিউশন আমি বোঝানোর চেষ্টা করছিলাম গ্রুপ ওয়াইজ। গ্রুপ, মেইন, কম্পালসারি, আর মেইনের একটা পার্ট রয়েছে অপশনাল। অপশনাল সাবজেক্টের একটা লিস্ট রয়েছে, আমি এখানে ইন্টারভিউটাও লিখে দেব, একবারে হয়ে যাবে বোঝানো। গ্রুপগুলো লিখি এ বি সি ডি। 6টা পেপার ছিল, 6, প্রত্যেকটা পেপারে ছিল 200। মেইনে কত চলে এলো গ্রুপ এর জন্য, এখানে চলে এলো 1200 প্লাস মেইন অপশনাল 2 গুণ 200 কনভেনশনাল টাইপ, তার মানে হলো 400। এই গ্রুপের ইন্টারভিউ 200 নম্বরের, সেম বি গ্রুপেও 6 গুণ 200 সমান 1200 প্লাস 2 গুণ 200 সমান 400 আর 200 নম্বরের ইন্টারভিউ। টোটাল আমরা কত পেয়ে গেলাম, এ গ্রুপের টোটাল আর বি গ্রুপের টোটাল সেম আসবে, 1200, 400, 1600 আর 200, 1800। এটারও তাই 1800। সি গ্রুপ, সি আর ডি গ্রুপ 6 গুণ 200 সমান 1200, নেই অপশনাল, 1200 অপশনাল পেপার নেই। সি গ্রুপের ইন্টারভিউ 150 নম্বর, ডি গ্রুপের ইন্টারভিউ 100 নম্বর। তাহলে আমি দেখতে পাচ্ছি 1200 আর 100, 1300 ডি গ্রুপের জন্য, আর এখানে 50 বেশি 1350। এই হলো নাম্বার ডিস্ট্রিবিউশন। তার মানে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে, যে এ আর বি গ্রুপের জন্য আমাকে অপশনাল আলাদা করে দিতে হচ্ছে, যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে অপশনাল সাবজেক্টের লিস্ট থেকে, যেখানে সেই সাবজেক্টের 2টো পেপার থাকবে, প্রত্যেকটা পেপারে 200 নম্বর এবং সেটা ডেসক্রিপটিভ, অপশনালটা ডেসক্রিপটিভ। আর মেইনের কম্পালসারির মধ্যে 4টে পেপার এমসিকিউ আর 2টো বাংলা আর ইংরেজি হলো কনভেনশনাল টাইপ। এই পর্যন্ত মোটামুটি আমরা এক্সামের প্যাটার্নটাকে বুঝতে পারলাম ডাব্লিউবিসিএস এর নাম্বার ডিস্ট্রিবিউশনের সাথে। এইবার আমরা পরবর্তীতে যেটা আলোচনা করব সেটা হলো মেইন স্ট্র্যাটেজি পার্ট, এবং বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কোন কোন বই ফলো করা উচিত এবং কিভাবে করা উচিত সেই স্ট্র্যাটেজিগুলো নিয়ে আলোচনা করব। স্ট্র্যাটেজি পার্টে যে বিষয়গুলি প্রথমে মনে রাখা প্রয়োজন, আমি এখানে কতগুলো পয়েন্ট বলবো, কি পয়েন্ট টু রিমেম্বার। কি পয়েন্ট টু রিমেম্বার, স্ট্র্যাটেজি ক্রিয়েট করার আগে প্রত্যেকের ক্ষেত্রে স্ট্র্যাটেজি আলাদা হবে, কারণ প্রত্যেকের ওয়ার্কিং এনভায়রনমেন্ট বা প্রেজেন্ট সিচুয়েশন একরকম নয়। কেউ ফ্রেশার্স হিসাবে এক্সাম দিচ্ছে, কেউ অলরেডি এক্সপেরিয়েন্সড, অলরেডি অনেকবার অ্যাটেম্প্ট করেছে, কিছু ক্ষেত্রে সাকসেস পেয়েছে, অর্থাৎ অলরেডি তারা ডাব্লিউবিসিএস অফিসার অথবা অন্য কোনো জব ক্র্যাক করেছে, অর্থাৎ তাদের একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে। ফ্রেশার্সদের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা হতে পারে, কারণ তাদের কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই।
কি পয়েন্ট টু রিমেম্বার, প্রত্যেকের ক্ষেত্রে স্ট্র্যাটেজি আলাদাভাবে তৈরি করতে হবে তার নিজের সুযোগ সুবিধাগুলো মাথায় রেখে। সেই ক্ষেত্রে কতগুলো কমন ফ্যাক্টর আছে, যেটাকে আমি শুরুতে বলেছিলাম জেনারেলাইজড কিছু ফরম্যাট বা জেনারেলাইজড একটা স্ট্র্যাটেজি হতে পারে, যে স্ট্র্যাটেজির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ জিনিস বা বিষয় মাথায় রাখতে হবে। সবার প্রথম হলো টাইম ম্যানেজমেন্ট, সবথেকে ক্রুশাল পার্ট। যে কোনো ক্ষেত্রেই টাইম ম্যানেজমেন্ট ক্রুশাল। ইভেন আমি যে ভিডিও লেকচারগুলো স্টুডেন্টদের জন্য তৈরি করছি সেই ক্ষেত্রেও আমার টাইম ম্যানেজমেন্ট খুবই পুয়ার। তার বেশ কিছু ফ্যাক্টর বা রিজন রয়েছে, যাই রিজন থাকুক না কেন সেগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই এখানে। কিন্তু একটাই জিনিস আমি বোঝানোর চেষ্টা করেছি, টাইম ম্যানেজমেন্ট সবথেকে ক্রুশাল পার্ট। টাইমটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ইভেন অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন হলে টাইম ম্যানেজমেন্টও খুব ক্রুশাল, আদারওয়াইজ আনসার করে আসা সম্ভব হবে না। সো টাইম ম্যানেজমেন্ট ভ্যারি করবে, প্রত্যেকের ওয়ার্ক শিডিউল, বিভিন্ন ধরনের নিজস্ব কাজ বা চাকরির বিভিন্ন ধরনের কাজ, ওয়ার্কলোড যেটাকে আমরা বলি, সেই সব কথা মাথায় রেখে প্রত্যেকের আলাদা আলাদা শিডিউল হতে পারে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সেটা নিজস্ব ফ্লেক্সিবল টাইম শিডিউল বানাতে হবে, সেটার জন্য আলাদা করে আমি কোনো ফিক্সড টাইম শিডিউল করে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। নেক্সট পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে, কনসিস্টেন্ট হার্ড ওয়ার্ক। consistent hard work with proper strategy. মেইন স্ট্র্যাটেজির পার্টটা আমি অ্যালগরিদমিক একটা স্ট্রাকচার করে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। বাট এখানে যে পয়েন্টটা আমি মনে রাখার কথা বলছি সেটা হলো কনসিস্টেন্ট হার্ড ওয়ার্ক, ধারাবাহিকতা থাকতে হবে, ছেড়ে দিলে হবে না। WBCS রাতারাতি হতে পারে না। লং টাইম টেকিং প্রসেস, মোটামুটি 2 থেকে 3 বছরের একটা মেন্টাল প্রিপারেশন প্রথমে থাকতেই হবে, যে আমাকে 2 থেকে 3 বছর সময় টোটাল প্রসেস কমপ্লিট হওয়ার জন্য ব্যয় করতে হবে। কাজেই কনসিস্টেন্সি মাস্ট। হার্ডওয়ার্ক করার সাথে সাথে স্ট্র্যাটেজি, সঠিক পথে সঠিকভাবে এগোনো, সঠিক বই সিলেক্ট করা এবং ঠিকভাবে রিভিশন দেওয়া, ঠিকভাবে MCQ প্যাটার্ন ফলো করে প্র্যাকটিস করা, বিশেষ কিছু মনে রাখার নিয়ম বা বিভিন্ন ধরনের ট্রিক ফলো করা যাতে সহজে মনে রাখা যায়, এগুলো মূল স্ট্র্যাটেজি পার্টে চলে আসবে। সেই ধরনের স্ট্র্যাটেজি এবং তার যদি কোনো রেকটিফিকেশন বা মডিফিকেশন পরবর্তীতে দরকার পড়ে সেটা করে আবার হার্ডওয়ার্কের মধ্য দিয়েই এগোতে হবে। নাম্বার 3, MCQ প্র্যাকটিস। খুব গুরুত্ব দিতেই হচ্ছে MCQ প্র্যাকটিস as much as possible। এই কথাটা বলার কারণ হলো WBCS এর প্যাটার্নটা একটু আগে আমরা দেখলাম। প্যাটার্নে আমরা কি দেখতে পেলাম, যে MCQ অনেক বেশি নাম্বার ক্যারি করছে, যার জন্য কাট অফ অনেক হাই হচ্ছে। MCQর সুবিধাও রয়েছে, অসুবিধাও রয়েছে। ছোট করে বলে দেওয়া ভালো এখানে। MCQর ক্ষেত্রে আনসার MCQর অপশনগুলোর মধ্যেই আছে, এইটা হলো অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজের জায়গা হলো MCQর কোনো নির্দিষ্ট সিলেবাস হয় না, যতই বলা থাকুক WBCS এর ক্ষেত্রে যে নির্দিষ্ট সিলেবাস ফলো করে কোশ্চেন করা হয়। কিছু ক্ষেত্রে কোশ্চেন এমনও হয় যেটা সিলেবাসের মধ্যে বলা থাকলেও বলা নেই, অর্থাৎ বোঝা যায় না যে ঠিক কোথা থেকে কোশ্চেনটা পাওয়া গেল। সমস্ত বই যে কোশ্চেনটা পাওয়া যাবে বা যে সমস্ত স্ট্যান্ডার্ড বই ফলো করার কথা বলা হয় সেই বইগুলোতে যে কোশ্চেনটা থাকবেই এরকমও কোনো ব্যাপার নেই। MCQ কোশ্চেনের ক্ষেত্রে কোনো ধরা বাঁধা নিয়ম হয় না, প্র্যাকটিক্যাল ফ্যাক্ট, এটা ধরা বাঁধা নিয়ম হয় না। কাজেই MCQ প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ পসিবল করতে হবে, এবং শুধু করলে হবে না, এইটা পসিবল হলে রিয়েল টাইম এনভায়রনমেন্ট,
রিয়েল টাইম এনভায়রনমেন্টের কথা এই জন্য বলছি, এইখানে কোচিংয়ের একটা হেল্প নেওয়া যেতে পারে, আদারওয়াইজ কোচিংয়ের আমি পক্ষে নই। কারণ কোচিং ইনস্টিটিউটের হেল্প ছাড়াও এক্সাম ক্লিয়ার করা যায়, এবং আমি এবং আমার অনেক বন্ধুই কোচিং ইনস্টিটিউটের হেল্প ছাড়াই এক্সাম ক্লিয়ার করেছে। এমসিকিউ প্র্যাকটিস, রিয়েল টাইম এনভায়রনমেন্ট, কোচিং ইনস্টিটিউটে যেখানে এমসিকিউ মক টেস্টগুলো হয় সেটা রিয়েল টাইম এনভায়রনমেন্টে বাকি ক্যান্ডিডেট বা বাকি অ্যাসপিরেন্টদের সাথে বসে দেওয়া এবং তাদের রেসপেক্টে নিজের প্রিপারেশন লেভেল বা নিজের স্ট্যান্ডার্ডটা ভেরিফাই করার একটা সুবিধা থাকে। সেই জন্য এখানে কোচিং ইনস্টিটিউট একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কোচিং ইনস্টিটিউটের ইম্পর্টেন্সটা এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, ইগনোর করার জায়গা নেই। কিন্তু যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে তাদের ক্ষেত্রে আমি বলবো বিভিন্ন এমসিকিউ প্র্যাকটিসের বই পাওয়া যায়। এমসিকিউ প্র্যাকটিসের বই নিয়ে যদি আমাকে বলতে হয় তাহলে এক কথায় বলা যেতে পারে, যে সমস্ত বইগুলোতে এক্সপ্লেনেশন, আনসার্স উইথ এক্সপ্লেনেশন আছে সেই সমস্ত বইগুলোই ফলো করা উচিত। কম বেশি সব বইয়ে কিছু না কিছু ভুল, প্রিন্টিং মিস্টেকই হোক বা আনইনটেনশনালি হোক, কিছু না কিছু মিস্টেক পাওয়া যাবেই। ওটা পড়তে পড়তে এবং অনেকগুলো বই পড়ার পরে নিজে রিয়েলাইজ করতে পারবে ক্যান্ডিডেটরা বা স্টুডেন্টরা যে ভুলগুলো কোথায় আছে এবং ওগুলো রেকটিফিকেশন করে নিজেদের এগোতে হবে। রিয়েল টাইম এনভায়রনমেন্টের কথা, পরীক্ষার হলের প্রেশার, নার্ভাসনেস এবং পরীক্ষার হলের টাইম ম্যানেজমেন্ট, রাইট টাইমে কমপ্লিট করা, এই জিনিসগুলো রিয়েল টাইম এনভায়রনমেন্টের থেকে ভালো কিছুতেই হতে পারে না। তবে যাদের কোচিং ইনস্টিটিউটের হেল্প নেবার ক্ষেত্রে ফিনান্সিয়াল প্রবলেম আছে তাদের আমি বলবো ওই এমসিকিউ প্র্যাকটিস সেট কিনে ঘড়ি ধরে নিজেরা প্র্যাকটিস করে কমপ্লিট করার চেষ্টা করা ওএমআর শিটে, এবং তারপরে নিজের লেভেল, নিজের প্রতি অনেস্ট হতে হবে। অর্থাৎ এখানে নিজে ডেডিকেটেড ওয়েতে কাজটা করে নিজের সেলফ অ্যানালিসিস করতে হবে, নিজের লেভেলটাকে ইমপ্রুভ করতে হবে। আর নাম্বার 4 পয়েন্ট আমি মনে রাখার কথা বলবো, অলওয়েজ মোটিভেট ইয়োরসেলফ। মোটিভেট ইয়োরসেলফ। লং টাইম টেকিং প্রসেস, আগেই বললাম লং টাইম টেকিং প্রসেস, 2 থেকে 3 বছরের একটা দীর্ঘ সময় ধরে রাখতেই হবে টোটাল প্রসেস কমপ্লিট হতে। রাতারাতি কোনো চেঞ্জেস হবে না, মেজর চেঞ্জেস হবে না। হ্যাভ টু কিপ পেশেন্স, ইটস আ লং টাইম টেকিং প্রসেস। কাজেই এখানে ডিমোটিভেট হয়ে পড়াটা স্বাভাবিক। এবং বর্তমানে যা পরিস্থিতি জব মার্কেটের, যে ধরনের ভোলাটাইল সিচুয়েশন দেখতে পাচ্ছি, তাতে আমার নিজের ক্ষেত্রে যদি চিন্তা করতাম তাহলে ডিমোটিভেট হয়ে পড়াটাই স্বাভাবিক। কিন্তু একটাই কথা বলবো, জবের মার্কেট কন্ডিশন যাই হোক, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যান্ড আদার্স সিচুয়েশন, ইগনোর করতে পারছি না, কিন্তু সেগুলোকে মাথায় রেখেও বলতে হচ্ছে এগিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ যারা পড়াশুনো করেছে তাদের অল্টারনেট কোনো উপায় নেই। অল্টারনেট উপায় একটাই হতে পারে, যে প্রিপারেশন নিতে থাকা এবং আদার্স, নট অনলি ডাব্লিউবিসিএস এর সিলেবাস ভাস্ট, হিউজ সিলেবাস। এই সিলেবাস কভার করতে গিয়েই সিলেবাসের যে সাবজেক্টগুলো রয়েছে বা সিলেবাসের যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টের মধ্য দিয়ে আরও অনেক এক্সামের সিলেবাস কভার করে যাওয়া যায়। কাজেই অন্যান্য এক্সামগুলো ক্লিয়ার করার চেষ্টা করতে হবে। শুধুমাত্র ডাব্লিউবিসিএস এর দিকে তাকিয়ে থাকাটা মূর্খতা ছাড়া আর কিছু হবে না। প্রথমত দীর্ঘ সময়, দ্বিতীয়ত জব মার্কেটের যা কন্ডিশন তাতে একটা গভর্নমেন্ট জব, নিজের ফিউচার সিকিউর করা ফিনান্সিয়ালি। মোটিভেট ইয়োরসেলফ। ডিমোটিভেট হয়ে পড়লেও মোটিভেট করা ছাড়া কোনো উপায় নেই, এগিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ যারা দীর্ঘ সময় পড়াশুনো করেছে তারা পড়াশোনাটা ছেড়ে অন্য কিছু সেইভাবে করতে পারবে বলে মনে হয় না। কারণ তারা দীর্ঘ সময় একটা কাজের পেছনে সময় ব্যয় করেছে। তো সেইটা নিয়ে তারা যতটা এক্সপার্টাইজ লেভেল তাদের মধ্যে ডেভেলপ করেছে, সেইটাকে চট করে ছেড়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। নতুন করে নতুন কিছু শুরু করা কষ্টকর এবং সময় সাপেক্ষ ব্যাপার।
সো মোটিভেট করতেই হবে, মোটিভেশন নিজের মধ্য থেকে আসবে, বাইরে থেকে কেউ মোটিভেট করে দিলে যে মোটিভেশন আসবেই এরকম কোনো ব্যাপার নেই, নিজেকে নিজে মোটিভেট করতে হবে। এর জন্য সেলফ হেল্পের কিছু বই হয়, সেগুলো পড়া যেতে পারে, এগুলো কাজ করে, বাট রিয়েলাইজ করতে হবে। তো মোটামুটি কি পয়েন্ট টু রিমেম্বার যেগুলো বললাম, এগুলোই মোটামুটি কি পয়েন্ট টু রিমেম্বার, যেটা স্ট্র্যাটেজি তৈরি করার ক্ষেত্রেও লাগবে। এবার আমি মূল স্ট্র্যাটেজির অ্যালগরিদমিক স্ট্রাকচারের দিকে চলে যাব, তারপরে আমি আসব বুক লিস্টে, যেখানে আমাকে আরও কিছু কথা বলতে হবে স্ট্র্যাটেজি নিয়ে। পার্টিকুলার কতগুলো সাবজেক্টের জন্য স্ট্র্যাটেজির রিকোয়েস্ট এসেছে, যদিও ওইভাবে হয় না, তবুও আমি বলার চেষ্টা করছি যতটা সম্ভব হয়। স্ট্র্যাটেজির অ্যালগরিদমিক স্ট্রাকচার, আমি যদি স্ট্র্যাটেজির কথা বলি, যারা একটু প্রোগ্রাম নিয়ে কালচার করে তারা অ্যালগরিদমের ব্যাপারটা বুঝবে। যারা অ্যালগরিদমের ব্যাপারটা নিয়ে সেরকম ধারণা নেই, তাদের ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ারও কারণ নেই। স্ট্র্যাটেজি অ্যালগরিদম কিছুই নয়, স্টেপ ওয়াইজ পরপর সিকোয়েন্স মেনটেন করে কাজগুলোকে করা সঠিকভাবে। আমরা প্রথম এস দিয়ে ডিনোট করলাম স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে আমি বলছি যে প্রথমে পড়ে ফেলা প্রয়োজন বা জানা প্রয়োজন, রিড করতে বলছি। কি রিড করতে বলছি? সিলেবাস। ডেফিনেটলি স্ট্র্যাটেজি আর অ্যালগরিদম কিসের জন্য হচ্ছে? ডাব্লিউবিসিএস এর জন্য। তাহলে আমরা ডাব্লিউবিসিএস এর সিলেবাসটাকে পড়ে ফেলবো প্রথমে ভালো করে। সিলেবাস অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কেন? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যাসপিরেন্ট বা ক্যান্ডিডেট যখন একটা এক্সামকে টার্গেট করছে, সেই এক্সামটা ক্র্যাক করার চেষ্টা করছে, তখন তাকে সবার প্রথমে তার সিলেবাস এবং তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাকে দেখে নিতে হবে। এই জন্য যে লেভেল অফ ডিফিকাল্টি অ্যাকচুয়ালি কতটা হাই, তার একটা কারেন্ট লেভেল আছে, সেটা শূন্য নয়, অবশ্যই একটা কারেন্ট লেভেল আছে। সেই লেভেলের রেসপেক্টে সেই এক্সামের স্ট্যান্ডার্ড বা লেভেল বা প্যাটার্ন কি ডিম্যান্ড করছে, তার লেভেলটাকে কতটা আপগ্রেড করতে হবে, তাকে কিভাবে নিজেকে মডিফাই করতে হবে, কোন কোন সাবজেক্টে কোন কোন ম্যাটারগুলো আরও ভালো করে ইমপ্রুভ করতে হবে, সেটা বোঝার জন্য সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর্থাৎ এক্সাম প্যাটার্ন বোঝা জরুরি, যেটা আমি শুরুতে কিছুটা ব্রিফলি বলেছি। যথেষ্ট ওই ব্রিফিংটা, এর বেশি দরকার নেই। এর বেশি দরকার যেটা, সেটা হলো সিলেবাস ইন ডেপথ ভালো করে দেখে নেওয়া। তাহলে আমরা প্রথমে সিলেবাস আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে নিজেদের স্ট্যান্ডার্ড বা নিজেদের কারেন্ট লেভেলের সাথে এক্সামের লেভেল বা এক্সাম যে স্ট্যান্ডার্ড ডিমান্ড করছে সেটাকে একটা ভেরিফিকেশন করে নিতে পারবো। স্টেপ টু, S2-তে আমরা কি করছি? টাইম শিডিউল করছি একটা। ডেফিনেটলি টাইম ম্যানেজমেন্টের কথা বলা হয়েছিল শুরুতেই, যে কি পয়েন্ট টু রিমেম্বার, টাইম শিডিউল বা রুটিন পার্সন টু পার্সন ভ্যারি করবে। যারা অলরেডি ইন সার্ভিস তাদের ক্ষেত্রে টাইম শিডিউল আলাদা হবে, যারা ফ্রেশার্স নতুন করে একদম শুরু থেকে শুরু করছে তাদের টাইম শিডিউল আলাদা হবে। টাইম ম্যানেজমেন্ট আর সিস্টেমেটিক অ্যাপ্রোচ, অবশ্যই টাইম ম্যানেজমেন্টটাই প্রথম একটা স্টেপ সিস্টেমেটিক অ্যাপ্রোচের ক্ষেত্রে। এরপরে স্টেপ 3, স্টার্ট করতে হবে, অর্থাৎ পড়া শুরু করতে হবে। স্টার্ট করব কিসের সাহায্যে? বেসিক স্ট্যান্ডার্ড বুকস। স্ট্যান্ডার্ড বুকস খুব বিশাল কিছু চিন্তা করার দরকার নেই, অনেকেই ঘাবড়ে যায়, ঘাবড়ে যাওয়াটা স্বাভাবিক। সিলেবাসও অনেক বড়, বইও অনেক মার্কেটে অ্যাভেলেবেল, এবং স্ট্যান্ডার্ড বেসিক বুকসের মধ্যেও কনফিউশন তৈরি হয়। অনেকে অনেক বই কিনে মাথা ভারাক্রান্ত করে তোলে, দিয়ে মাথায় তাদের একটা প্রেশার ক্রিয়েট হয়। এমনভাবে এগোলে হবে না। বেসিক স্ট্যান্ডার্ড বুকসের কথা আমি বলবো বুকস অ্যান্ড রেফারেন্সে, ধাপে ধাপে আসবো। তবে প্রিপারেশন যখন স্টার্ট হচ্ছে তখন বেসিক স্ট্যান্ডার্ড বুকস দিয়েই স্টার্ট হবে। স্টার্ট করা, আমি কোনো সাবজেক্ট বা কোনো বই শুরু করলাম এবং সেটা চলতে থাকবে, কিন্তু তার মাঝে যেটা আমাকে করতে হবে, স্টেপ 4-এ আমাকে রিভিশন দিতে হবে। কি রিভিশন দিতে হবে?
revision or check your current level। এর জন্য আমি কি করব মক টেস্ট দেব। মক টেস্ট এটা উইকলি মক টেস্ট পসিবল হলে কোচিং ইনস্টিটিউটের সাহায্য নিতে হবে। যদি সেটা পসিবল না হয়, ফিনান্সিয়ালি যদি সমস্যা হয়, সেই ক্ষেত্রে নিজেই মক টেস্টের বইগুলো বা বিভিন্ন ম্যাগাজিন বা বিভিন্ন স্ট্যান্ডার্ড কিছু ভালো স্ট্যান্ডার্ড বুকস অ্যাভেলেবেল মার্কেটে, সেই বইগুলোর সাহায্য নিয়ে মক টেস্টটা দিতে হবে উইকলি। তাতে নিজের লেভেল, কারেন্ট লেভেল কতটা পড়া হয়েছে, কতটা এখনও পড়া বাকি এবং কতটা ইমপ্রুভ করতে হবে, আমি কতটা দূরে আছি WBCS যে স্ট্যান্ডার্ড ডিমান্ড করে তার থেকে, সেই ব্যাপারগুলো বুঝে নিতে হবে। সাবজেক্টের রিভিশনও এর মধ্যে পড়বে। কোনো একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট ম্যাটার যেটা আমার রিভিশন দেওয়ার প্রয়োজন বা যে জায়গাটা আমার ভালোভাবে তৈরি হয়নি, সেটা আমাকে সপ্তাহের শেষে এসে আর একবার দেখতে হবে। যদি আরও ক্ল্যারিফিকেশন দরকার পড়ে, যদি আরও বোঝার দরকার পড়ে, আরও রেফারেন্স বই দেখতে হতে পারে। রেফারেন্স বই, তখন আর স্ট্যান্ডার্ড বই নয়। স্টেপ 4। এরপরে স্টেপ 5। এই টোটাল চেক করার পরে বা রিভিশনের পরে বা উইকলি মক টেস্টের পরে যদি কোনো রেকটিফিকেশন দরকার পড়ে, মডিফিকেশন আর রেকটিফিকেশন, কিসে মডিফিকেশন আর রেকটিফিকেশন হচ্ছে যদি দরকার পড়ে, কিসের ক্ষেত্রে না রেকটিফিকেশন, মডিফিকেশন আর রেকটিফিকেশন অফ টাইম শিডিউল। যদি টাইম শিডিউলে কোনো চেঞ্জেস করতে হয়, অর্থাৎ কোনো সাবজেক্টকে আমার বেশি সময় দিতে হবে বা কোন সাবজেক্টকে আমার কম সময় দিতে হবে, ডেফিনেটলি যে সাবজেক্ট উইক আছে, যেটা আমি বুঝতে পারবো আমার লেভেল ভেরিফিকেশনের পরে যে এইখানে আমার ইমপ্রুভ করতে হবে বা এইখানে আমার রুটিনে চেঞ্জ করতে হবে, এই সাবজেক্টের জন্য সময় বেশি দিতে হবে বা কোনো সাবজেক্টের জন্য সময় কমাতে হবে, সেই ব্যাপারগুলোকে আইডেন্টিফাই করে, অর্থাৎ এররগুলোকে আইডেন্টিফাই করতে হবে, যে জায়গাগুলো ইমপ্রুভ করতে হবে, এবং সেই জায়গাগুলোর জন্য আমার টাইম শিডিউল যেভাবে মডিফিকেশন বা রেকটিফিকেশন দরকার সেটা আমি করব এবং করার পরে আবার কন্টিনিউ করব। তার মানে যদি কোনো রেকটিফিকেশন দরকার পড়ে আমি রেকটিফিকেশন করব, রেকটিফিকেশন করে আবার কন্টিনিউ, টাইম শিডিউল অ্যান্ড কন্টিনিউ, আমি লিখলাম অ্যান্ড কন্টিনিউ। Continue the same process. সেম প্রসেস মানে আমরা যদি অ্যালগোরিদমের মতো করেই বলতাম, তাহলে আমি এখানে বলতাম যে যদি রেকটিফিকেশনের দরকার পড়ে তাহলে আমরা আবার চলে যাব S2তে, স্টেপ 2তে গিয়ে টাইম শিডিউলে চেঞ্জেস করব। আর যদি কোনো রেকটিফিকেশন দরকার না পড়ে তাহলে S3 থেকে আবার আমরা কন্টিনিউ করব। এটা আমি এক্স্যাক্টলি অ্যালগোরিদমের মতো করে করিনি, কিন্তু আমি শুরুতেই বলেছি এটা একটা অ্যালগোরিদমিক স্ট্রাকচারের মতো, স্টেপ ওয়াইজ সহজে যদি আমি বোঝাই বা বলি। এরপরে লাস্ট স্টেপে চলে আসে আমার অ্যাচিভমেন্ট। ডেফিনেটলি অ্যাচিভমেন্ট, সবাই অ্যাচিভমেন্ট পার্টটাকে নিয়েই চিন্তা করে, কিন্তু তার আগের যে অনেকগুলো স্টেপ বা স্টেজ থাকে সেটা নিয়ে খুব কমই চিন্তা করে, যার জন্য অ্যাচিভমেন্টটা হাতছাড়া হয়। এবার এখানে আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হলো অ্যাচিভমেন্টের ক্ষেত্রে ফেইলিয়ারের একটা চান্স আছে, যে আমি ফেইল্ড হতে পারি। এইখানে আমাকে আলাদা আরেকটা দীর্ঘ ভিডিও করতে হতে পারে, সেটা হচ্ছে রিয়েলিটি ভার্সেস ড্রিম হেডিং দিয়ে, যে ফেইলিয়ারের চান্সেস কি কি থাকতে পারে এবং কি জিনিস আমি করব না যাতে করে আমার ফেলিয়ারের সম্ভাবনা বেড়ে যেতে পারে, অর্থাৎ সাকসেস পাওয়ার জন্য আমাকে কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। ড্রিম ঠিক আছে নিজের জায়গায়, কিন্তু রিয়েলিটিটাও আমাকে ভুলে গেলে চলবে না। এখানে সোয়াট অ্যানালিসিস দরকার, ম্যানেজমেন্টের টার্ম, খুব সুন্দর এই অ্যানালিসিস, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস। হয়তো আমি আমার আগের কোনো ভিডিও লেকচারে বলেছিলাম, আমার মনে নেই, তো আমি আবারও নতুন করে বলে দেবো আলাদা আর একটা ভিডিও লেকচারে। এটা মোটামুটি অ্যালগোরিদমিক স্ট্রাকচার WBCS এর মেইন স্ট্র্যাটেজির জন্য। এবার আমি
আলাদা করে সাবজেক্ট এর বুক লিস্ট অথবা রেফারেন্স এবং সেই ক্ষেত্রেও আমি সাবজেক্টের জন্য কোন কোন বই পড়া বেটার হবে বা মার্কেটে অ্যাভেলেবেল বইগুলোর মধ্যে কোনটা ভালো, কোনভাবে শুরু করা উচিত, বিগিনার লেভেল, মডারেট লেভেল এবং এক্সপার্ট লেভেল, তিনটে লেভেলকে আলাদা করে আইডেন্টিফাই করে আমি বুক লিস্ট বা বুকের রেফারেন্সটাকেও এখানে বলে দেব। বুক লিস্ট অর রেফারেন্স। স্ট্র্যাটেজি পার্টের ভিডিওর ক্ষেত্রে অলরেডি অনেকটাই দীর্ঘ হয়ে গেল, তবুও আমাকে বেসিক কিছু কথা বলতেই হবে। বুক লিস্ট অর রেফারেন্সের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজি পার্টে বেসিক কিছু কথা বলার দরকার আছে বলেই বলছি, এবং এই বুক লিস্ট আর রেফারেন্সটা দিয়েই স্ট্র্যাটেজির পার্টটাকে আমি শেষ করব। প্রথমে যদি আমরা বিগিনার লেভেলে চিন্তা করি, বিগিনার লেভেল যারা এর আগে সেরকমভাবে এই WBCS সিলেবাস বা কম্পিটিটিভ এক্সামের সাথে তাদের সেরকম আগের কোনো পরিচিতি নেই, তাদের জন্য অ্যাডভাইস থাকবে বিগিনার লেভেলের যারা অ্যাসপিরেন্ট অর স্টুডেন্টস তাদের জন্য আমি প্রথমেই সাবজেক্ট যেগুলো আছে, সাবজেক্ট ডিটেলসে আমি আলাদা করে বলিনি, বলা উচিত ছিল কিন্তু দীর্ঘ ভিডিও হয়ে যাচ্ছে বলে বলিনি। এখানে আমি বইগুলোর কথা বলার সময়ও সাবজেক্টগুলোর উল্লেখ করব, এখান থেকে আশা করি বুঝতে অসুবিধা হবে না। প্রথমে বিগিনার লেভেলের জন্য ওল্ড সিলেবাসের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টের জন্যই মেইনলি বলছি, 9-10 স্ট্যান্ডার্ডের পুরনো বইগুলো। কোন বইগুলো? ফিজিক্সের বই, ফিজিক্যাল সায়েন্স, Number 2, life science. Number 3, history. Number 4, জিওগ্রাফি। একদম বিগিনার লেভেলের জন্য এখান থেকে শুরু করতে হবে। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি আর জিওগ্রাফির একদম ওল্ড সিলেবাসের মোটা আলাদা বইগুলো পাওয়া যায়, এখন মার্কেটে অ্যাভেলেবেল নয়। পুরনো বইয়ের দোকান খুঁজলে এই বইগুলোকে পাওয়া যাবে। নতুন বইগুলোর কথা আমি বলছি না, যেগুলো খুব ছোট আকারে যথেষ্ট ইনফরমেশন নেই। আলাদা করে জীবন মুখোপাধ্যায় না পড়লেও চলবে, অন্তত আমার ক্ষেত্রে আমি পড়িনি। যেটা আমি শুরুতেই বললাম যে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মতামত আছে, প্রত্যেকের স্ট্র্যাটেজি আলাদা, প্রত্যেকে আলাদা রকমভাবে নিজের এনভায়রনমেন্টের রেসপেক্টে বা নিজের কন্ডিশনের রেসপেক্টে তারা স্ট্র্যাটেজি সেট করেছে। তাদের স্ট্র্যাটেজি ভুল বা তাদের স্ট্র্যাটেজি একমাত্র স্ট্র্যাটেজি এরকম কখনোই বলা যায় না, ঠিক নয় বলাটা। এরপরে 4 নম্বর বইয়ে যেটা চলে আসছে, 5 নম্বর এটা হবে, 5 নম্বর বইয়ে যেটা চলে আসছে ম্যাথামেটিক্সও আমাকে ওই 9-10 স্ট্যান্ডার্ডই করতে হবে বিগিনার লেভেলের জন্য। সাথে 6 নম্বর একটা বই আসবে ইংলিশের বই, ইংলিশের গ্রামার পার্ট বা ইংলিশের গ্রামারের মধ্যে যে সমস্ত পার্টগুলো রয়েছে সবগুলোর জন্যই একদম বিগিনার লেভেলে ইংলিশ। পিকে দে সরকার যথেষ্ট, এর বাইরে আর বই দরকার নেই, কিন্তু এটা হলো 12 স্ট্যান্ডার্ডের বই, বাকিগুলো 9-10 স্ট্যান্ডার্ড। বিগিনার লেভেলে মোটামুটি এই কটা বই পড়লেই সাবজেক্টগুলো কমপ্লিট হয়। নাম্বার 2, ধাপে ধাপে আমাকে নেক্সট লেভেলে মডারেট লেভেল যদি আমি চিন্তা করি, এবার একটু আপগ্রেড করতে হবে। মডারেট লেভেলে আমাকে ম্যাথামেটিক্সের জন্য চিন্তা করতে হবে। ম্যাথের জন্য, ম্যাথ আর জিআইয়ের জন্য জেনারেল ইন্টেলিজেন্স, RS আগরওয়াল, এর বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই। এম টায়রার বই আছে, ম্যানেজমেন্টের আরও অনেক বই আছে, সব বই মোটামুটি আমার একসময় দেখা। ইঞ্জিনিয়ারিং সোর্সে ম্যাথামেটিক্সের পার্টগুলো অনেক ভালোভাবেই দেখা,
কাজেই আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি RS আগরওয়ালের বাইরে আর কিছু করার দরকার নেই ম্যাথস আর জিআইয়ের জন্য। জিআইয়ের বই আলাদা, ম্যাথসের বই আলাদা RS আগরওয়ালের। সেম আর একটা বইয়ের কথা এখানে বলবো, ইংলিশ। ইংলিশ RS আগরওয়াল অথবা এসচাঁদ পাবলিকেশনেরই RS আগরওয়াল অথবা আরিহান্তের একটা বই আছে SP বক্সির, গুড এনাফ, এর বাইরে আর দরকার নেই। আর কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন আদার্স আমি বলছি। এইখানে ম্যাথামেটিক্স বললাম, ইংলিশ বললাম, নাম্বার 3তে চলে আসবে জেনারেল স্টাডিজের একটা বই। এটা একদম ছোট বইটা না, মাঝারি সাইজের একটা বই অ্যাভেলেবেল মার্কেটে, জেনারেল স্টাডিজ এইদার আরিহান্ত। এখানে আমি পার্সোনালি আরিহান্তকেই প্রেফার করব, কারণ আছে বলছি লুসেন্ট। আরিহান্ত আর লুসেন্ট সেম স্ট্যান্ডার্ড, কিন্তু আরিহান্তের ইংলিশ অনেক সহজ সরলভাবে লেখা, বুঝতে খুব সুবিধা হয় এবং প্রেজেন্টেশন স্টাইলও অনেক বেটার লুসেন্টের তুলনায়। যদিও দুটোকেই সেম স্ট্যান্ডার্ড ধরা হয়, তবুও আমার কাছে মনে হয়েছে আরিহান্তের বই বেটার। যদি কারো মনে হয় যে লুসেন্ট তার কাছে সহজ সরল মনে হচ্ছে, তাহলে লুসেন্টের জেনারেল স্টাডিজের বইও পড়তে পারে। এই জেনারেল স্টাডিজের মধ্যে এইটা লেটেস্ট ভার্সন কেনাটাই বেটার। এটা যে কোনো বুক স্টলেই পাওয়া যায়, প্রত্যেক বছরই বার করে। এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে সমস্ত পার্টগুলোই এখানে পাওয়া যাবে। কম বেশি সমস্ত পার্টগুলোই এখানে অ্যাভেলেবেল, সায়েন্সের পার্টও। তো সায়েন্স নিয়ে কোয়ারি আলাদা করেছিল। সায়েন্সের কথা শুরুতেই আমি বললাম যে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আর এই পার্টগুলো, ফিজিক্যাল সায়েন্সের মধ্যেই কেমিস্ট্রির পার্ট চলে আসবে 9, 10 স্ট্যান্ডার্ড। তারপরে আমি এগিয়ে যাব আরেকটু, আরিহান্তের জেনারেল স্টাডিজের বই, আলাদা করে লুসেন্টের জেনারেল সায়েন্সের বই কেনার দরকার নেই। এক্সপার্ট লেভেলে আমি বলবো, কিন্তু সেটা ধাপে ধাপে। আমি প্রথম মডারেট লেভেলটা এখন চিন্তা করছি, কাজেই এই মুহূর্তে মডারেট লেভেল নিয়েই চিন্তা করি। জেনারেল স্টাডিজটা আমি বললাম। এরপরে চলে আসছি কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স ক্রুশাল পার্ট। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাকে নিউজ পেপারই ফলো করতে হবে, যে কোনো নিউজ পেপার। এবার এখানে অনেকগুলো কথা বলার আছে। নিউজ পেপার বেঙ্গলি একটা, ইংলিশ একটা, পাবলিক দিয়ে লিখলাম। যাদের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য রেগুলার বেসিস নিউজ পেপার রাখা সম্ভব নয়, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অল্টারনেট ওয়ে হলো ম্যাগাজিন। যদি নিউজ পেপার রাখা ডেইলি বেসিস সম্ভব না হয়, নিউজ পেপারের মধ্যেও সিলেকশনের ব্যাপার আছে। আরও ডিটেলসে বললে আরও অনেক কিছুই বলতে হবে, যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোন পার্টগুলো আমি সিলেক্ট করব, কোন পার্টগুলো সিলেক্ট করব না। এইখানে একটা কথা উল্লেখযোগ্য, লাইন বিটুইন দ্য লাইনস, অর্থাৎ লাইনের মাঝেও অনেকগুলো লাইন আছে। পড়ার ক্ষেত্রেও কীভাবে পড়বো, কীভাবে পড়বো না, কোনটা সিলেক্ট করব আর কোনটা বাদ দেব, এই জায়গাটাও বুঝতে হবে। তো এটার জন্য যদি বলতে হয় আলাদা করে, তাহলে আমাকে পরবর্তীতে আরও ভিডিও বানাতে হবে। সেটা স্টুডেন্টদের রিকোয়ারমেন্ট, অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্ট আমাকে চিন্তা করতে হবে। তো আমি এখন একটা জেনারেলাইজড কনসেপ্টেই যতটুকু হলে আশা করি হয়ে যাবে সেইটুকুই বলার চেষ্টা করি। কারেন্ট অ্যাফেয়ার্সে ম্যাগাজিন যে কোনো দুটো ম্যাগাজিন, একটা ইংলিশ একটা বেঙ্গলি যথেষ্ট। ম্যাগাজিনের মধ্যে আমি মাইকা অনলাইনে পেয়ে যাব, মাহিন্দ্রাস কারেন্ট অ্যাফেয়ার্স যেটা, এগুলো অনলাইনেই অ্যাভেলেবেল। ইভেন প্রতিযোগিতা দর্পণ ইংলিশ ভার্সন অনলাইনে অ্যাভেলেবেল, দুটোই অনলাইনে পাবো, ফ্রি অফ কস্টই অ্যাভেলেবেল, কোনো সমস্যা নেই এই ম্যাগাজিন দুটোর জন্য। হ্যাঁ, বাংলা ম্যাগাজিন WBCS-এর জন্য পেশা প্রবেশ অথবা অ্যাচিভার, দুটোই ভালো। তবে অ্যাচিভার্সের থেকে আমার পার্সোনালি মনে হয়েছে পেশা প্রবেশ বেটার। আরও একটা ম্যাগাজিন আছে প্রতিযোগিতা পরিপ্রেক্ষিত, সেটাও WBCS-এর জন্য ভালো। ওরা অপশনাল পেপারটাকে আলাদা করে লিখে দেয়। অপশনাল পেপার কনভেনশনাল টাইপ, গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য ইম্পর্টেন্ট। এরপরে আমি স্ট্যান্ডার্ড বুক, মডারেট লেভেলে, যেটা আমাকে বলতেই হবে স্ট্যান্ডার্ড বুক, যাদের বিগিনার লেভেলে যাওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র স্ট্যান্ডার্ড বুক, যে কোনো একটা স্ট্যান্ডার্ড বুক। স্ট্যান্ডার্ড বুক কোনগুলোকে আমি বলছি একটু ভালো করে বুঝে নিতে হবে। এখানে ম্যাথামেটিক্স ইংলিশ পার্ট আলাদা,
ম্যাথামেটিক্স, জিআই, ইংলিশ পার্ট আলাদা। স্ট্যান্ডার্ড বুকে যেটা থাকছে, অনেকগুলো বই আছে WBCS এর জন্য। আমি বইগুলোর যদি প্রায়োরিটি বেসিসও সাজাই, কোনটাকে আমি বেশি অগ্রাধিকার দেব, তাহলে আমি সব থেকে বেশি অগ্রাধিকার দেব ক্র্যাক WBCS। ক্র্যাক WBCS আমি ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো। ক্র্যাক WBCS এর 3টে পার্ট আছে, 3টে পার্টই ভালো, 3টে পার্টই ভালো। তবে বেঙ্গলি আর ইংলিশের পার্টটা কম্পারেটিভলি কম লেখা আছে। বইগুলো যদি আমাকে রিভিউ করতে হয়, প্রত্যেকটা বইয়ে একটা কম্প্যাক্টনেস থাকে বটে, কিন্তু কিছু ক্ষেত্রে কিছু না কিছু ঘাটতি থেকেই যায়। তো এই জন্য আমাদের অল্টারনেট আর একটা বই অ্যাজ আ রেফারেন্স রাখতে হয়। স্ট্যান্ডার্ড বুকের মধ্যেও যাদের ফিনান্সিয়াল প্রবলেম নেই বা ফিনান্সিয়ালি একটু স্ট্রং, আর একটা বই রেফারেন্স হিসেবে আমি রাখতে বলবো, সেটা অবশ্যই তুলসীর বইটাকে আমি রাখতে বলবো, তুলসীর হ্যান্ডবুক। অনেকে নিতিন সিংহানিয়ার বইয়ের কথা বলবে। নিতিন সিংহানিয়ার বই ভালো, ওরিয়েন্টালের বইও ভালো, কিন্তু পার্সোনালি আমার মনে হয়েছে বুক রিভিউ যদি দিতে হয়, তাহলে কেন মনে হয়েছে, কেন এগুলোকে আমি প্রায়োরিটি বেসিস লিস্ট আউট করছি, সেটাও আমি বলতে পারি, কিন্তু আমার মনে হয় না সেটা আলাদা করে বলার দরকার আছে। মোটামুটি ক্র্যাক WBCS 3টে পার্টকেই আমি ফলো করতে বলবো। তুলসীর হ্যান্ডবুকটা স্ট্যান্ডার্ড বুকের মধ্যেই আমি ফেলবো, আর ওরিয়েন্টাল, নিতিন সিংহানিয়া এগুলো স্ট্যান্ডার্ড বুকের মধ্যেই পড়ে। যে কোনো একটা কিনলেই হবে। যারা ফিনান্সিয়ালি একটু স্ট্রং তারা দুটো বই কিনলে ভালো হয়, একটা বই রেফারেন্স হিসেবে রাখার জন্য। যদি কোনো সাবজেক্ট ম্যাটার আরও ডিটেলসে জানার দরকার পড়ে, তখন অন্য বইটার সাহায্য, তাদের প্রেজেন্টেশন স্টাইল, তারা কি বলছে একটু দেখতে হবে। এটা মোটামুটি স্ট্যান্ডার্ড বইয়ের কথাও বললাম। সায়েন্সের পার্টও আমি এখান থেকেই পাবো, আলাদা করে সায়েন্সের বই কেনার দরকার নেই। যদি এর পরেও মনে হয় যে সায়েন্সের বই আলাদা করে কেনার দরকার পড়বে, তাহলে তুলসীর আলাদা করে সায়েন্সের বই আছে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। এমসিকিউ প্র্যাকটিস করার জন্য তুলসীর বই, এবং তুলসীর আলাদা সায়েন্সের বইয়ে কিছু ডেসক্রিপটিভও আছে। তবে তুলসীর হ্যান্ডবুক পড়লে আর আলাদা করে সায়েন্সের বই পড়ার দরকার নেই। এরপরে আমি চলে আসব নাম্বার 3। আমি 3টে স্টেজে ভেঙে নিয়েছিলাম এক্সপার্ট লেভেল। ভিডিওটা অনেক দীর্ঘায়িত হচ্ছে, কিছু করার নেই, যতটা প্রয়োজন আমাকে চেষ্টা করতে হবে। এক্সপার্ট লেভেলে আমি চলে যাব। এক্সপার্ট লেভেল আমি কেন বললাম, এইখানে মাইন্ড সেটআপের একটা ব্যাপার আছে। মাইন্ড সেটআপের ব্যাপার প্রথম থেকে উল্টোভাবে চিন্তা করতে হবে যে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছতে পারবো, কাজে ইন্টারভিউর প্রিপারেশনটাও সাইমultaneously চলবে। প্রিলির প্রিপারেশন নিয়ে আলাদা করে চিন্তা করার কোনো দরকার নেই। যদি মেইনের প্রিপারেশন ভালো থাকে, প্রিলি অটোমেটিক্যালি ক্লিয়ার হবে। কাজেই শুধু যদি আমি একদম প্রথমে প্রিলি চিন্তা করি, দেন মেইন চিন্তা করি, দেন ইন্টারভিউ চিন্তা করি, হওয়ার সম্ভাবনা কমে যাবে। প্রথমেই চিন্তা করার প্রয়োজন যে আমি ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাবো, সেই কনফিডেন্স লেভেল, সেলফ মোটিভেশন, কনফিডেন্স লেভেল, এটা নিজের মধ্যে সেলফ বিলিফ থাকতে হবে। এক্সপার্ট লেভেলে ওখানেই চিন্তাটা যে ইন্টারভিউতে আমাকে প্রিপারেশনের জন্য কি কি তৈরি করতে হবে এবং কোন জায়গা থেকে আমাকে তৈরি করতে হবে। এখানে প্রথমেই আসবে যোজনা। যোজনা অথবা কুরুক্ষেত্র। বাংলা ভার্সনও আছে, ইংলিশ ভার্সনও আছে, যার যেটা সুবিধা হয়। তবে ইংলিশ ভার্সনটাকে আমি প্রেফার করব, কারণ খুব সহজ সরল ভাষায় প্রেজেন্টেশনগুলো থাকে। এই প্রেজেন্টেশনগুলো কাজে লাগবে ইংলিশ লিটারেচারের যে কনভেনশনাল বা ডেসক্রিপটিভ পার্টটা রয়েছে, সেখানে লেখার ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে, এবং এই প্রেজেন্টেশনগুলো ইন্টারভিউর ক্ষেত্রেও খুব কাজে লাগবে। তার কারণ যোজনা বা কুরুক্ষেত্র হলো গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট বা গভর্নমেন্টের বিভিন্ন স্কিম, প্ল্যানিং কমিশন যে কাজগুলো, স্কিম, গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট বা স্কিম নিয়ে আলোচনা করে, খুব গুরুত্বপূর্ণ। এটা ইকোনমির পার্টে পড়ে যাবে, মূলত। নাম্বার 2, এক্সপার্ট লেভেলে যারা চাইছে আরও ভালোভাবে প্রিপারেশন লেভেল বা মডিফিকেশন করবে, দরকার পড়ে না, হ্যাঁ ইন্টারভিউতে
কী ধরনের প্রশ্ন হবে এটা ইন অ্যাডভান্স বলা খুবই মুশকিল, কাজেই এক্সপার্ট লেভেলে একটু অন্যভাবেই চিন্তা করতে হবে, প্রিপারেশন লেভেলটাকে অনেক হাই করতে হবে। ইপিডব্লিউ এটা একটা ম্যাগাজিন বা ট্যাবলয়েড বলাটাই বেটার। ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল উইকলি, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি, এইটা ইকোনমি আর পলিটির ওপরে, ইকোনমি প্লাস পলিটির ওপরে, ইন্ডিয়ান পলিটির ওপরে আপ টু ডেট ইনফরমেশনগুলো নিয়ে ডিসকাস করে। এখানেও গভর্নমেন্টের স্কিম, ইকোনমির সাথে রিলেটেড যে সমস্ত ম্যাটারগুলো, আর পলিটিতে যদি কোনো অ্যামেন্ডমেন্ট বা কোনো ভার্ডিক্ট, রিসেন্ট বার্নিং টপিক যেটা ল বা কনস্টিটিউশনের সাথে রিলেটেড, সেই ম্যাটারগুলো নিয়েও আলোচনা হয়, যেটা আপ টু ডেট ইনফরমেশন, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি। নাম্বার 3-তে আবার সেই ম্যাগাজিনের কথা আসবে। ম্যাগাজিনের পার্টটা সবথেকে ভাইটাল রোল প্লে করে দুটো ক্ষেত্রে। একটা হলো প্র্যাকটিস সেট, ম্যাগাজিন থেকে আমরা কী কী পাচ্ছি, মূলত দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা হলো প্র্যাকটিস সেট। নাম্বার 2 কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিনে আমরা পাবো, প্র্যাকটিস সেট পাবো। আরও একটা জিনিস এখানে আমরা পাই যে টপার্সদের আলোচনাগুলো আমরা পাই। টপার স্টক আমরা বলতে পারি, অর্থাৎ টপার্সদের ওপিনিয়ন বা ভিউ বিভিন্ন ইন্টারভিউ বা সাক্ষাৎকার ম্যাগাজিনগুলোতে থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স মোরলেস সমস্ত ম্যাগাজিনেই সেম, কাজেই দুটোর বেশি ম্যাগাজিন পড়ার দরকার নেই। যদি কারো মনে হয় যে আমি অনেকগুলো ম্যাগাজিন কভার করব, বিভিন্ন প্র্যাকটিস সেট এবং বিভিন্ন টপার্সদের যে সাজেশন বা ওপিনিয়ন বা ভিউজ, বিভিন্ন এক্সাম এর ব্যাপারে, বিভিন্ন এক্সাম, নট অনলি WBCS, তো তারা দেখতে পারে তাদের নলেজ গেইন করার জন্য। আর সবার শেষে এক্সপার্ট লেভেলে যখন মোটামুটি প্রিপারেশন ভালো লেভেলে চলে যাবে, দেন প্র্যাকটিস সেট লাগবে, এমসিকিউ প্র্যাকটিস সেট এমসিকিউর প্র্যাকটিস সেট প্রচুর সলভ করতে হবে। এখানে এমসিকিউর প্র্যাকটিস সেট সলভ করারও কতগুলো ট্রিক আছে, যে ট্রিকগুলো নিয়ে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। মোটামুটি এটা স্ট্যান্ডার্ড বুক লিস্ট অথবা রেফারেন্স, যেগুলোর সাহায্যে আমরা এগোতে পারি। স্ট্র্যাটেজির মধ্যে এই বুক লিস্টগুলোও আসবে। সায়েন্সের জন্য বা আমাকে জীবন মুখোপাধ্যায় পড়তেই হবে বা না পড়লে ইতিহাস আমার কভার হবে না, এই ধরনের মিথগুলো থেকে দূরে থাকতে হবে, নিজেকে মোটিভেট করতে হবে, এবং সম্ভব হলে ইউটিউব হোক বা অন্য কোনো ম্যাগাজিন হোক, যারা অলরেডি পজিশন হোল্ড করেছে, টপার স্টকের কথাই আমি বলছি, যারা অলরেডি পজিশন হোল্ড করেছে, যে পজিশন অ্যাসপিরেন্ট বা স্টুডেন্টরা পেতে চাইছে বা সেই পজিশনে যারা পৌঁছতে চাইছে, তাদের অ্যাডভাইসগুলো নেওয়া উচিত তাদের থেকে, যারা অলরেডি সেই পজিশনগুলো হোল্ড করে। কারণ তারা ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে, তারা জানে রাস্তাটা কতটা মসৃণ এবং কতটা চড়াই উতরাই সেখানে রয়েছে। এক্সপেরিয়েন্স এবং তাদের এক্সপার্টাইজ লেভেল, তাদের নলেজ ভীষণভাবেই গাইডেন্সের ক্ষেত্রে হেল্প করে। এই জিনিসটা বুঝতে হবে এবং নিজের প্রিপারেশন লেভেল ইনক্রিজ করার সাথে সাথে নিজের লেভেলটাকে বাকি কম্পিটিটরদের রেসপেক্টেও ভেরিফাই করতে হবে, যেটা মক টেস্টের সাহায্যে সম্ভব। আশা করি মোটামুটি বোঝাতে পারলাম সবাইকে। এরপরেও যদি কারো কোনো কোয়ারিজ থাকে বা কোথাও বুঝতে সমস্যা হয় বা আরও ডিটেলসে জানার দরকার হয়, কমেন্ট করে জানালে উপকৃত হব। আমিও বুঝতে পারবো যে কতটা আরও ইমপ্রুভ করার দরকার, যাতে সহজ সরলভাবে আমি জিনিসগুলো স্টুডেন্টদের বোঝাতে পারি। যেটুকু সামান্য এক্সপিরিয়েন্স বা যেটুকু নলেজ রয়েছে সেটুকু শেয়ার করাটাই বেটার, তাতে যদি হেল্প হয় সেটা অনেক ভালো। স্টুডেন্টদের ওপিনিয়ন আশা করি। সবাইকে ধন্যবাদ।